আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। আমি শেখ রুকনুদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরুজ এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল সামাজিক নিরাপত্তা। আলোচনার শুরুতেই আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে সেই শিখন ফলটি একটু দেখে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা সামাজিক নিরাপত্তা কি তা বলতে পারবে, সামাজিক নিরাপত্তার ধরন বা প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, সামাজিক নিরাপত্তার ধরনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব সামাজিক নিরাপত্তা। মানুষের মধ্যে সমাজের সূচনা লগ্ন থেকে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মনোভাব বিরাজমান। পরিবর্তনশীল সমাজে মানুষ যখন নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হয় তখন জীবন হয়ে ওঠে দুর্বিষহ। মানুষ তখন নিরাপদ আশ্রয়ের সন্ধান করে, চায় আর্থসামাজিক নিরাপত্তা, যাতে মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে। বর্তমানে আধুনিক কল্যাণ রাষ্ট্রে সামাজিক নিরাপত্তা প্রদান যেমন রাষ্ট্রীয় কর্তব্য, তেমনি সামাজিক নিরাপত্তা লাভ নাগরিকদের মানবিক অধিকার হিসেবে স্বীকৃত। মূলত শিক্ষিত সমাজের আবির্ভাবই এ ধরনের কর্মসূচিকে আরও সুসংগঠিত করেছে। সাধারণত ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে আধুনিক সমাজ জীবনের বিভিন্ন বিপর্যয়মূলক পরিস্থিতি, যেমন বৃদ্ধকালীন নির্ভরশীলতা, অসুস্থতা, বেকারত্ব, দৈহিক অক্ষমতা, পেশাগত দুর্ঘটনা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে রাষ্ট্র বা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত অর্থনৈতিক সহায়তামূলক কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা বলা হয়। সামাজিক নিরাপত্তা মূলত বিপর্যয়কালীন সময়ে মানুষকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন, বিমা, শিশু কল্যাণ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রভৃতি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উল্লেখযোগ্য উদাহরণ। অর্থাৎ এই যে সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন, বিমা, আবার শিশু কল্যাণ ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা, এছাড়া প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের দেশে বর্তমানে চালু আছে। সরকারিভাবে এই কর্মসূচিগুলো নিয়ন্ত্রণ করা হয়। যদিও ভাতার পরিমাণ কম হলেও সরকার চেষ্টা করে যাচ্ছে এদেরকে সামাজিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য। ওয়াল্টার এ ফিনল্যান্ডারের মতে অসুস্থতা, বেকারত্ব, উপার্জনকারীর মৃত্যু, বার্ধক্য কিংবা নির্ভরশীলদের অক্ষমতা এবং দুর্ঘটনা ইত্যাদিকে ব্যক্তি যখন নিজের চেষ্টায় মোকাবেলা করতে পারে না, তখন সামাজিক আইনের মাধ্যমে যেসব প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকেই সামাজিক নিরাপত্তা বলে। আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO এর মতে সামাজিক নিরাপত্তা হলো এমন এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা যা উপযুক্ত সংগঠনের মাধ্যমে মানুষের বিপদে আপদে সাহায্য করে। এ সকল বিপদ আপদ এমন আকস্মিক যে সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা নিজেদের ক্ষমতা ও দূরদর্শিতা দ্বারা মোকাবেলা করতে পারে না। অর্থাৎ এখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে সংজ্ঞায় বলা হচ্ছে যে মানুষের বিপদ আপদ আকস্মিকভাবে যখন ঘটে এবং যা নিম্ন শ্রেণীর মানুষের পক্ষে সেই বিপদ আপদ কাটিয়ে ওঠা বা সেই বিপদ আপদ মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয় না। স্যার উইলিয়াম লর্ড বেভারেজ বলেন, আধুনিক জীবনের সম্ভাব্য অসুস্থতা, বেকারত্ব, বৃদ্ধ বয়সে নির্ভরশীলতা, কারখানার দুর্ঘটনা এবং
অকর্মণ্যতা বা মানুষের পক্ষে একাকী মোকাবেলা করা সম্ভব নয়, তার বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত প্রতিরক্ষামূলক কর্মসূচিকেই সামাজিক নিরাপত্তা বলা হয়। স্যার উইলিয়াম বেভারেজ যে সংজ্ঞা বলেছেন, এই সংজ্ঞার ভিতরে আমরা যে শব্দগুলো পড়লাম, অর্থাৎ অসুস্থতা, বৃদ্ধ বয়সের নির্ভরশীলতা, অর্থাৎ আমরা যখন কর্মক্ষম থাকি, আমাদের শরীরে যখন শক্তি সামর্থ্য থাকে, তখন আমরা নিজেরাই আয় করি, নিজেরা কাজ করতে পারি, নিজেরা আয় করতে পারি। কিন্তু বৃদ্ধ বয়সে তখন অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এক্ষেত্রে যারা চাকরিজীবী, যারা সরকারি চাকরিজীবী, তাদের জন্য পেনশনের ব্যবস্থা থাকে। কিন্তু যারা সরকারি চাকরিজীবী নয়, যারা অন্য পেশাজীবী, অন্য পেশার মানুষ, বৃদ্ধকালীন বয়সে তাদের অন্যের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। তখন তাদের পরিবারের অন্য সদস্যের উপর নির্ভরশীল হতে হয়। এই নির্ভরশীলতা কমানো বা এই নির্ভরশীলতা লাঘব করার জন্য যে বিষয়গুলো, যে কর্মসূচি গ্রহণ করা হয়, সেটাই হচ্ছে সামাজিক নিরাপত্তা। এখানে আরও বলা হয়েছে কারখানা দুর্ঘটনা, অর্থাৎ বিভিন্ন মিল কারখানায় যেসব শ্রমিকরা কাজ করেন, তাদের জন্য এক ধরনের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে। অর্থাৎ মিল কারখানার যে আইন আছে, সেই আইনের ভিতরে বলা আছে কর্মকালীন অবস্থায় যদি কোনো শ্রমিকের আঙুল কাটা পড়ে, হাত কাটা পড়ে, চোখ নষ্ট হয় বা পা কোনো অঙ্গহানি হলে কোন অঙ্গের গুরুত্ব কতটুকু, সেই অনুযায়ী তাদের বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা আছে। অর্থাৎ এককালীন তারা একটি সাপোর্ট ওই মিল কারখানা থেকে পেয়ে থাকেন। এগুলোকেই বলা হচ্ছে সামাজিক নিরাপত্তা। অর্থাৎ সামাজিক নিরাপত্তা হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে অসহায় ও অক্ষম ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করা। এখন আমরা জানব সামাজিক নিরাপত্তার ধরন বা প্রকারভেদ। এখানে আলোচনার শুরুতে একটি কথা বলে রাখি, এই যে ধরন বা প্রকারভেদ একই। পরীক্ষার সময় হয়তো বলতে পারে যে সামাজিক নিরাপত্তার ধরন আলোচনা করো, অথবা বলতে পারে সামাজিক নিরাপত্তার প্রকারভেদগুলো আলোচনা করো। মনে রাখতে হবে ধরন এবং প্রকারভেদ একই। সামাজিকভাবে সমাজের নাগরিকদের রক্ষা করাই হলো সামাজিক নিরাপত্তার সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য। আধুনিককালে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 সামাজিক বীমা, 2 সামাজিক সাহায্য, 3 হলো স্বাস্থ্য ও সমাজসেবা। এখন আমরা এগুলোর এই যে সামাজিক বীমা, সামাজিক সাহায্য, স্বাস্থ্য ও সমাজসেবা, এগুলোর বিস্তারিত জানব। প্রথমে আসি সামাজিক বীমা। সামাজিক বীমা বলতে বেকারত্ব, পেশাগত দুর্ঘটনা, প্রসবকালীন অসুস্থতা, বার্ধক্য বা প্রতিবন্ধীজনিত কারণে উপার্জনহীনতা বা অবসর গ্রহণের কারণে আইনগতভাবে অর্থনৈতিক সাহায্যকে বোঝায়। সামাজিক নিরাপত্তা আইন অনুযায়ী ব্যক্তি পেনশন, প্রভিডেন্ট ফান্ড, দুর্ঘটনা ভাতা, মাতৃত্ব ভাতা, গ্র্যাচুইটি প্রভৃতি সুবিধা ভোগ করে থাকে। এটি সুনির্দিষ্ট হারে পেয়ে থাকে। কাউকে ইচ্ছা করলেই সুবিধা বঞ্চিত করা যাবে না। বর্তমান বিশ্বে এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালু রয়েছে। উল্লেখ থাকে যে সামাজিক বীমা ভোগ করার জন্য ব্যক্তিকে আগে থেকেই তার কর্মক্ষেত্রে অবদান রাখতে হয়। অর্থাৎ এই সামাজিক বীমার যে কথাটি এখানে বলা হলো, এখানে শেষে যে লাইনটি বলছে যে সামাজিক বীমা ভোগ করার জন্য ব্যক্তিকে আগে থেকেই তার কর্মক্ষেত্রে অবদান রাখতে হয়। অর্থাৎ এই যেটা বীমার কথা বলছে, এটা হলো যারা সরকারি চাকরিজীবী, যারা সরকারি কোনো চাকরিতে কর্মরত আছেন তাদের জন্য। অর্থাৎ আগে তারা কি করেছে, সরকারি ওখানে কাজ করেছে, কোনো প্রতিষ্ঠানের অধীনে তারা চাকরি করেছেন এবং ওই চাকরিকালীন সময়ে তাদের বেতনের একটি অংশ রাখা হতো এবং সরকার সেই পরিমাণ অর্থ সেখানে দিতেন। এই জমা দেওয়ার পরে অর্থাৎ ওই ব্যক্তিটা যখন পেনশনে যাবে, রিটায়ারমেন্টে যাবে বা অবসর গ্রহণ করবে, তখন বাকি যতদিন উনি বাঁচবেন তখন উনি ওই সেই অংশটারই পেনশন পেয়ে থাকবেন। সেটাই বলা হচ্ছে এখানে সামাজিক বীমা। এখন আমরা সামাজিক বীমার বৈশিষ্ট্য সমূহগুলো জানব। সামাজিক বীমায় শর্ত সাপেক্ষে সুবিধা প্রদান করা হয়। নিয়োগকারী কর্তৃপক্ষ ও নিয়োগ কর্মীর মধ্যে চুক্তি সম্পাদিত করা এর অন্যতম বৈশিষ্ট্য। বীমার সুবিধা ছাড়া অন্য কোনো সুবিধা ক্ষেত্রে পাওয়া যায় না। এখানে কর্মচারী ও নিয়োগকারী কর্তৃপক্ষ বা সরকারের যৌথভাবে চাঁদা দিতে হয়, যে কথাটি আমি একটু আগেই বললাম, যে এখানে
সরকারি কর্মচারী বা কর্মকর্তারা যারা থাকেন তাদের বেতন থেকে একটি অংশ সরকারিভাবে জমা রাখা হয় এবং ওই নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ ওনাকে যে কর্তৃপক্ষ ওনাকে নিয়োগ দান করেছেন সেই নিয়োগকারী কর্তৃপক্ষ বা সরকারি প্রতিষ্ঠান যেটা আছে তারাও ওইখানে ঠিক সমপরিমাণ অর্থ চাঁদা দিয়ে থাকেন এবং এটাই তারা অবসরকালীন সময় যে সেটি তারা পেয়ে থাকে। প্রতিটি বিমাকারী আইনগতভাবে বিমার সুবিধা পাওয়ার অধিকার রাখে। ব্যক্তির সুবিধা তার আয়ের সাথে সম্পর্কিত। এখন আমরা জানব সামাজিক সাহায্য, অর্থাৎ আমরা ওই যে সামাজিক নিরাপত্তা 3টি ধরনের কথা বলেছিলাম তার 2 নম্বরে ছিল সামাজিক সাহায্য, সেটি সম্পর্কে এখন আমরা জানব। সামাজিক সাহায্য বলতে প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপর্যয় মোকাবেলায় সরকার কর্তৃক যে অর্থনৈতিক সাহায্য প্রদান করা হয় তাকেই বোঝায়। সরকারি ত্রাণ কার্যক্রম, লঙ্গরখানা, জাকাত, ফিতরা প্রভৃতি সামাজিক সাহায্যের উদাহরণ। আমি আবার পড়ছি, সামাজিক সাহায্য বলতে প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপর্যয় মোকাবেলায় সরকার কর্তৃক যে অর্থনৈতিক সাহায্য প্রদান করা হয় তাকে বোঝাচ্ছে। সরকারি ত্রাণ কার্যক্রম, লঙ্গরখানা, জাকাত, ফিতরা প্রভৃতি সামাজিক সাহায্যের উদাহরণ। সামাজিক সাহায্যের বৈশিষ্ট্যসমূহ। সামাজিক সাহায্য ব্যবস্থা আইনগতভাবে স্বীকৃত নয়। সামাজিক সাহায্য মূলত জনগণের প্রয়োজন মেটানোর জন্য গ্রহণ করা হয়। এই ব্যবস্থায় উপকারীর নিকট থেকে কোনো প্রকার চাঁদা গ্রহণ করা হয় না। আমরা প্রথমে যেটি পড়েছিলাম সামাজিক বিমা, সেখানে বলা ছিল কি যে ওই চাকরিজীবী যেসব কর্মকর্তা বা কর্মচারী তাদের কাছ থেকে একটি চাঁদা নেওয়া হয় এবং যে প্রতিষ্ঠানের অধীনে চাকরি করে প্রতিষ্ঠান একটি চাঁদা দেয়, কিন্তু সামাজিক সাহায্যের ক্ষেত্রে এখানে যারা উপকারভোগী তাদের নিকট থেকে কোনো রকম চাঁদা গ্রহণ করা হয় না। সামাজিক সাহায্য জনগণের নিরাপত্তা বিধানের জন্য প্রণয়ন করা হয়। সুশৃঙ্খলভাবে সামাজিক সাহায্যের সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়। সামাজিক সাহায্য ব্যবস্থায় কোনো রকম চুক্তি করতে হয় না এবং এটি যে কোনো সময় প্রদান করা হয়। সামাজিক সাহায্য প্রদান করা হয় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। সামাজিক সাহায্য গ্রহণকারী জনগণ সাহায্য প্রদানকারী সংস্থার সদস্য হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ সামাজিক সাহায্য যারা গ্রহণ করতেছে, যেসব জনগণ সামাজিক সাহায্য পেয়ে থাকে তাদেরকে যে সংস্থার থেকে সাহায্য দেওয়া হয় ওদের ওই সদস্য হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা জানব 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ সামাজিক নিরাপত্তার যে ধরন বা প্রকারভেদে যে 3 নম্বর পয়েন্ট ছিল সেটি ছিল স্বাস্থ্য ও সমাজসেবা। সমস্যাগ্রস্ত ব্যক্তি বা জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রতিকার, প্রতিরাধ ও পুনর্বাসনমূলক কার্যক্রম এর আওতাভুক্ত। সমস্যাগ্রস্ত জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রতিকার, প্রতিরোধ ও পুনর্বাসনমূলক কার্যক্রম এর আওতাভুক্ত। মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সেবা এবং পঙ্গু শিশুদের সেবা সহ নানা স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম এর আওতাভুক্ত। পাশাপাশি দারিদ্র দূরীকরণ, বাসস্থান ও সমাজ উন্নয়ন কার্যক্রম, মানসিক স্বাস্থ্য কার্যক্রম, অপরাধ ও কিশোর অপরাধ সহ বিভিন্ন কার্যক্রম সমাজ সেবার অন্তর্ভুক্ত। এ ধরনের সেবার বৈশিষ্ট্য হলো এটি সমাজের সর্বস্তরের মানুষের জন্য গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সংশোধনমূলক কার্যক্রম, শ্রম কল্যাণ, শিশু কল্যাণ, নারী কল্যাণ, যুব কল্যাণ, গ্রামীণ উন্নয়ন প্রভৃতি সমাজসেবার উদাহরণ। এই যে এখানে সমস্যাগ্রস্ত জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রতিকার, প্রতিরোধ এবং পুনর্বাসনমূলক কার্যক্রমের কথা বলা হয়েছে। এখানে এই যে প্রতিকার, প্রতিরোধ, একটি হলো আমাদের তাৎক্ষণিক যে কোনো সমস্যা আমরা পড়েছি তাৎক্ষণিকভাবে সেটা থেকে উত্তরণ লাভ করতে হবে। সেটি থেকে কীভাবে আমরা সেই সমস্যা যেটা পড়লাম সেটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি ওটি একটি, সেটা হলো প্রতিকার। আরেকটা হচ্ছে প্রতিরোধ, অর্থাৎ আমাদেরকে আগের থেকেই, যেমন একটা সময় ঘূর্ণিঝড় হলে বা সাইক্লোন হলে মানুষ কী করতো আগের থেকে জানতে পারতো না, তখন আমাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো বেশি, আমাদের প্রাণহানির হতো বেশি, সেটা পশু হোক সেটা মানুষ হোক, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির মাত্রা ছিল বেশি। কিন্তু এবং ওই ক্ষয়ক্ষতির মাত্রা তখন কাটিয়ে ওঠার জন্য আমরা তাৎক্ষণিকভাবে যে ধরনের ত্রাণ, যে ধরনের সাহায্য, যে সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসতো সেটি ছিল প্রতিকার। আর প্রতিরোধটা হলো
এখন আমাদের স্যাটেলাইট উপগ্রহ হয়ে গেছে। এখন যেমন আমরা আগে থেকে আবহাওয়া সম্পর্কে জানতে পারি, কখন কোন সময় ঝড় হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে, সেটি সম্পর্কে এখন আমরা আগাম বার্তা পেয়ে থাকি। এই আগাম বার্তা পাওয়ার কারণে সরকারিভাবে উদ্যোগ নিয়ে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যে এলাকায় এই ঝড় সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। সেখানে মানুষ, পশু পাখি, প্রয়োজনীয় ইমার্জেন্সি যেসব দ্রব্য সামগ্রী সেগুলোকে কী করা হয়, পার্শ্ববর্তী কোনো সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হয় অথবা তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতির মাত্রাটা কম হয়। এটি হলো প্রতিরোধ, অর্থাৎ আমাদের কোনো কাজ ঘটে যেন পুনরায় আর না ঘটে, সেটার থেকে আমরা আগাম যে ব্যবস্থা সেটি হচ্ছে প্রতিরোধ। এখন এই প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থার পরে, অর্থাৎ আমাদের ঝড় যখন হলো তখন আমরা কি করলাম, আগাম প্রস্তুতি নিলাম, আমরা মানুষজন, পশু পাখি সেগুলোকে আমরা নিরাপদ আশ্রয় নিলাম। এরপরও আমাদের যে ক্ষয়ক্ষতিটা হলো, ক্ষয়ক্ষতির মাত্রা কম হলেও তো ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটি তখন আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে তখন আমরা জনগণকে পুনর্বাসনের ব্যবস্থা করে থাকি। তাদেরকে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে অন্য জায়গায় হয়তো বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া, এই যে কাজগুলো করা হয় এটি হচ্ছে সমাজসেবামূলক। আর এর পাশাপাশি আরেকটি হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে যেটি বলা হচ্ছে মাতৃত্ব শিশু স্বাস্থ্য সেবা এবং পঙ্গু শিশুদের সেবা। পঙ্গু শিশুদেরকেও সেবা দেওয়া হচ্ছে, তাদেরকেও সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হয়, তাদের পড়ালেখার ব্যবস্থা করা, তাদের বিভিন্ন তারা কোন ধরনের সাহায্য পেলে তারা চলতে পারবে, সমাজেও যেন তারা অন্তত চলতে পারে, লেখাপড়া শিখে কিছু করতে পারে, বা তাদের সেই ধরনের কারিগরি কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়, এই ধরনের সেবাগুলো দেওয়া হয়ে থাকে। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, বাসস্থান ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম, এর পাশাপাশি মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও বিভিন্ন কার্যক্রম এবং অপরাধ, কিশোর অপরাধ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করাও এই সমস্যার অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে মানুষের শিক্ষার ব্যবস্থা করা হয়, স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে সংশোধনমূলক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে, শিশুদের কল্যাণে, নারীদের কল্যাণে, যুবকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এই সমাজসেবার প্রকৃষ্ট উদাহরণ। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।